এটা আমাদের ক্লার্কশিপের নতুন ব্যাচ তোমাদের এটা। আজকে আমাদের ইংরেজি ক্লাসটা শুরু হচ্ছে প্রথমবার। ক্লার্কশিপের দেখো ইংরেজি প্রিলির ক্ষেত্রে আমরা জানি যে দুটো দুটো আলাদা আলাদা রকম ভাবে ইংরেজি থাকে ক্লার্কশিপের ক্ষেত্রে। প্রিলির ক্ষেত্রে প্রায় 1/3 এবং মেন্সের ক্ষেত্রে হাফ। মানে প্রিলির ক্ষেত্রে 1/3 মানে হচ্ছে 30 মার্কসের, মানে প্রায় 1/3 আর কি। 30 মার্কসের 100-র মধ্যে 30 নম্বরের থাকে হচ্ছে ইংরেজি। আর মেন্সের ক্ষেত্রে আমরা জানি যে ক্লার্কশিপের মেন্স হচ্ছে ডেসক্রিপটিভ। তো সেখানে 50 নম্বরের হচ্ছে ইংরেজি থাকে। আমরা এখানে এই ক্লাসে মূলত যেটা করছি সেটা হচ্ছে প্রিলিকে টার্গেট করে করছি, প্রিলি ওরিয়েন্টেড ইংরেজি ক্লাস আমাদের এটা হচ্ছে। এবং প্রিলিতে আমরা জানি যে ডেসক্রিপটিভের কোনো ব্যাপার থাকে না, প্রিলিতে এমসিকিউ ফরম্যাটে থাকে। এবং যখন আমরা প্রিলি পাস করে যদি মেন্সের জন্য কৃতকার্য হতে পারি, তাহলে সেখানে আমাদের 50 নম্বরের একটা ইংরেজি ডেসক্রিপটিভ থাকবে। আমাদের 3টে জিনিস সেখানে লিখতে হবে, সেগুলো সেগুলো পরের প্রশ্ন। আপাতত আমাদের যেটা সেটা হচ্ছে যে আমরা এমসিকিউ যেটা, মানে প্রিলিমিনারির জন্য বা পার্ট 1, যেটা ক্লার্কশিপের পার্ট 1 পার্ট 2 বলা হয়, পার্ট 1 পরীক্ষা যেটা, সেটার জন্য আমরা ইংরেজিটা করব। এবার এমসিকিউ মানে এইখানে এইখানে যে অবজেক্টিভ ইংলিশ যেটাকে আমরা বলি, সেটার জন্য ক্লার্কশিপের ক্ষেত্রে দেখো আলাদা করে খুব যে কিছু মানে নতুন কোনো টপিক পড়তে হয় বা কিছু করতে হবে সেরকম ব্যাপার না। নর্মালি যেরকম অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমরা অন্যান্য পরীক্ষায় যেগুলোতে ইংরেজি থাকে, প্রিলির ক্ষেত্রে এমসিকিউ প্যাটার্নের যে পরীক্ষাগুলো হয় সেখানে যে ইংরেজি থাকে সেইগুলো করলেই হবে। বিশেষত পিএসসি যে পরীক্ষাগুলো সেগুলো, কারণ আমরা জানি যে এসএসসির যে পরীক্ষা হয়, সিএইচএসসি, সিজিএল বা এমটিএস, সেগুলোর ফরম্যাটটা একটু অন্যরকমের হয়। ইংরেজি ফরম্যাটটা মানে ইংরেজিতে এমসিকিউ থাকা সত্ত্বেও সেগুলোর কিছু কিছু ক্ষেত্রে একটু কিছু এক্সট্রা জিনিস সেখানে করতে হয়। কম্প্রিহেনশন বা ইত্যাদি এক্সট্রা কিছু জিনিস করতে হয়, যেগুলো আমাদের পিএসসির পরীক্ষা যে এক্সট্রা জিনিসগুলো করতে হয় না। তো আমাদের ডব্লিউবিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য, পিএসসির অন্যান্য যে পরীক্ষা হয় সেগুলোর জন্য আমরা যেই ইংরেজি করি এখানে সেটা করলেই চলবে। তার সঙ্গে ক্লার্কশিপের আমরা একটুখানি আজকে প্রথমে মানে সরাসরি আমরা টপিকে ঢোকার আগে বা কোনো কোনো চ্যাপ্টার শুরু করার আগে আজকে আমরা ক্লার্কশিপের একটু প্রশ্নের প্যাটার্ন, মানে ইংরেজিতে গত বছরগুলোতে কি ধরনের প্রশ্ন এসেছে বা আসছে, কি ট্রেন্ড ইংরেজির প্রশ্নের, সেটা আগে আমরা দেখব। তারপরে সেই অনুযায়ী আমরা মানে এগোবো আর কি। ঠিক আছে, মানে কি কি ট্রেন্ড চলছে গত কয়েক বছর ধরে সেই জিনিসটাকে আমরা দেখবো। একটা জিনিস যেটা বলে রাখি যে আমরা জানি যে ক্লার্কশিপের মানে যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই ক্লার্কশিপেও সেটা সমানভাবে প্রযোজ্য। এটা হচ্ছে এখানে ইংরেজি মানে তো শুধু গ্রামার রিলেটেড কিছু টপিক নয়, ইংরেজি মানে হচ্ছে তার মধ্যে আমাদের ভোকাবুলারি থাকবে। এবার ভোকাবস মানে ভোকাবুলারি যেটাকে আমরা বলি, তো সেই ভোকাবুলারির মধ্যে মানে বেশ কিছু আর কি আম, কি বলবো প্যাটার্ন থাকে। যেমন ধরো ফ্রেজাল ভার্ব আসে। হুম। তারপর ধরো ইডিয়ামস এন্ড ফ্রেজেস আসে, বা ধরো সিনোনিম অ্যান্টোনিম আসে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আসে। ঠিক আছে, তো এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে। এবার আমরা যদি এরকম কয়েকটা ভাগে ভেঙে নিই, তো ভোকাবুলারিটাও আমরা করে দেখো। ভোকাবুলারির ক্ষেত্রে আমি সবসময় যেটা বলি যে ভোকাবুলারি তুমি যেখান থেকেই করো, যতই করো না কেন, একটা টাইমের পর গিয়ে মানে উম, মানে সেই ভোকাবুলারি আর মাথার মধ্যে ঢোকানো পসিবল হয় না। ঠিক আছে, কেননা তুমি কত কত মুখস্থ করবে। এবার তুমি যতই মুখস্থ করো সেটা যে তোমার পরীক্ষায় আলটিমেটলি মানে তুমি হয়তো 1000 খানেক ভোকাবুলারি মুখস্থ করে গেছো, তোমার পরীক্ষায় তুমি সেই 1000টার মধ্যে থেকেই কমন পাবে তার কোনো গ্যারান্টি নেই। আবার তুমি হয়তো 100টা পড়ে গেছো, সেই 100টার থেকে হয়তো তুমি 5টা কমন পেয়ে গেছো। সুতরাং এটা একটা ভোকাবুলারি জায়গাটা একটা বিরাট বড় মানে লাক ফ্যাক্টর এখানে কাজ করে, ভোকাবুলারি তুমি কতটা কমন পাবে। যাই হোক, আমাদের তো লাকের উপর বসে থাকলে হবে না, আমরা আমরা কিছু কিছু জায়গা থেকে মানে ভোকাবুলারি করবো কিভাবে। ধরো আমরা ফ্রেজাল ভার্বে তোমাদের একটা লিস্ট দিয়ে দেওয়া হবে। সেই লিস্ট থেকে ফ্রেজাল ভার্ব একদম ডিরেক্টলি মুখস্থ করতে হবে, মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই ফ্রেজাল ভার্বের জন্য। ঠিক আছে, ওটা একটা বাছাই করা আমি লিস্ট দিয়ে দেবো। কেননা ফ্রেজাল ভার্ব তুমি যে কোনো জায়গাতে বইপত্র খুললে সেখানে 300, 400, 500 ফ্রেজাল ভার্ব পাবে। তো অত মুখস্থ করা তো পসিবল নয়, একটা বাছাই করা 80টা মতো ফ্রেজাল ভার্বের একটা লিস্ট দিয়ে দেবো। তো আশা করি মানে আমি সেগুলোই সব সময়তেই পড়তে বলি। শুধুমাত্র ওগুলো পড়লেই আশা করি কাজ চলে যাবে। তার কারণ গত বছরগুলোতে যে ফ্রেজাল ভার্ব এসেছে সেখানেও ওই লিস্টের বাইরে থেকে একটাও ছিল না। ফ্রেজাল ভার্ব ওই লিস্টে মুখস্থ করছো তোমরা। আচ্ছা, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, এটার জন্য দেখো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসও তো প্রচুর থাকে।
তো আমাদের অত পড়লে বা অত মুখস্থ করলে চলবে না। ইডিয়ামস এন্ড ফ্রেজেসও তোমাদের কিছু বাছাই করা ইডিয়ামস এন্ড ফ্রেজেস তোমাদের দিয়ে দেবো। সেগুলো সেগুলো একসাথে দেওয়া হবে না, সেগুলো ভাগে ভাগে দেওয়া হবে, প্রতি সপ্তাহে কিছু কিছু করে দেওয়া হবে। এই ইডিয়ামস এন্ড ফ্রেজেস যেগুলো থাকবে তোমাদের, সেগুলো তোমাদের মানে ফ্রেজাল ভার্ব যেমন একদম একদম সেই যাকে বলে রট লার্নিং আর কি, মানে একদম মুখস্থ করতে হবে পুরো, দুলে দুলে মুখস্থ করা যেটা হয় আর কি, সেরকম মুখস্থ করতে হবে। কিন্তু ইডিয়ামস এন্ড ফ্রেজেস সেটা করতে হবে না। মানে ইডিয়ামস এন্ড ফ্রেজেস এর ক্ষেত্রে সব জায়গাতেই আমরা আহ, দেখবো যে সেগুলো যে আক্ষরিক অর্থ, মানে আক্ষরিক বাংলা অর্থ, সেই আক্ষরিক বাংলা অর্থ দিয়ে একটুখানি গল্পের মতো করে ইডিয়ামস এন্ড ফ্রেজেস গুলো মনে রাখা সম্ভব। ঠিক আছে? তো আমি চেষ্টা করব ক্লাসের মধ্যে, ক্লাসে যেহেতু আমাদের মানে একটা সীমিত সময় আমি ক্লাসের জন্য এ করতে পারবো, তো ক্লাসের মধ্যে আমি চেষ্টা করব যে প্রতি সপ্তাহে যে ইডিয়াম এবং ফ্রেজেস গুলো দেওয়া হচ্ছে সেগুলো ক্লাসের মধ্যে এক্সপ্লেন করে দেওয়া, মানে ওই যে বললাম যে সেগুলো আক্ষরিক অর্থ থেকে কিভাবে মনে রাখবে, মানে প্রত্যেকটা ধরে ধরে আর কি, প্রত্যেকটা ইডিয়াম বা যেগুলো আমি মার্কিং করে দেবো আর কি, বাছাই করে যেগুলো দেবো সেগুলোর থেকেই যে কোনটা কিভাবে মনে রাখতে হবে, প্রত্যেকটার ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে কোনটা কিভাবে মনে রাখবে, কিভাবে গল্পের মাধ্যমে বা আক্ষরিক অর্থের মাধ্যমে কিভাবে মনে রাখবে, সেটাই বলে দেওয়ার চেষ্টা করব। প্রথম দিকে তো অবশ্যই বলে দেবো, তারপর তোমরা আশা করি মানে সেটা আস্তে আস্তে ধরতে পারবে যে কিভাবে হচ্ছে। হ্যাঁ, কিভাবে কিভাবে আর কি মনে রাখতে হবে, কিভাবে মানে থেকে মনে রাখতে হবে, এটা তোমরা আস্তে আস্তে ধরতে পারবে। তো তারপরে অসুবিধা কিছু হবে না, নিজেরাই তোমরা ওটাকে করতে পারবে, কিন্তু প্রথম দিকে আমি প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা ইডিয়াম এবং ফ্রেজ ধরে ধরে তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে? তো এটা করতে হবে, ইডিয়ামস এন্ড ফ্রেজেস করতে হবে। আরেকটা যেটা বাকি থাকলো সেটা হচ্ছে ভোকাবুলারির যে সব থেকে বড় যে অংশ সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম। সিনোনিম, অ্যান্টোনিম এবং ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যেগুলোকে আমরা বলি, মানে একটা বড় ফ্রেজ দেওয়া থাকলো সেটাকে মানে এক জায়গায় করে একটা শব্দের মধ্যে সেটাকে প্রকাশ করতে হবে। ঠিক আছে? এবার এই এই জিনিসটা, এই যে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা সিনোনিম অ্যান্টোনিম, এই পুরোটাকে একসাথে করা যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে প্রথমেই বললাম যে তুমি কত শব্দ করবে, মানে হাজার খানেক করেও কম পাবে কিনা সন্দেহ আছে। সেজন্য আমরা চেষ্টা করবো যে যেহেতু আমাদের কাছে মানে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে 5 থেকে 6 মাস মতো সময় আছে ক্লার্কশিপের জন্য আমাদের। তো এই 6 মাসের মধ্যে প্রত্যেকদিন আমি আজকের ক্লাস হয়তো হবে না, এটা পরের দিনের ক্লাস, আমি একটা পরের দিনের ক্লাস আমাদের মঙ্গলবার হবে, এরপর থেকে প্রতি মঙ্গলবার করেই ক্লাস হবে। সামনের মঙ্গলবারের ক্লাসে আমি চেষ্টা করবো তোমাদের একটা আহ, মানে এই দেখিয়ে দেওয়ার, যে একটা পদ্ধতি দেখিয়ে দেওয়ার, সেটা অবলম্বন করে কিভাবে মানে খুব বেশি মুখস্থ না করে রুট ওয়ার্ড ধরে কিভাবে আর কি শব্দগুলো মনে রাখা যায়। ঠিক আছে? কিছু শব্দ কিভাবে মনে রাখা যায় রুট ওয়ার্ড ধরে, সেই সেই প্রসেসটা আমি পরের দিন আমাদের ক্লাসে দেখিয়ে দেবো মঙ্গলবার। আর যারা মনে করবে যে না আমি একদম মিডিয়াম, সরি, আমি আমি সিনোনিম অ্যান্টোনিম এগুলো মুখস্থই করবো, তো তাদের জন্য আমি বলবো যে আমি পিডিএফ পারলে একটা দিয়ে দেবো থেকে। প্রথমত যে 500টা বিভিন্ন পরীক্ষায় আসা যে শব্দগুলো থাকে, সেই শব্দগুলো প্রথমে করতে পারো, তারপরে পরেরগুলো যেগুলো ওখানে বাছাই করে মার্কিং করা থাকে সেগুলো করতে পারো, যারা মনে করবে যে মুখস্থ করবে। কিন্তু বাকিদের জন্য আমি বলবো যে খুব বেশি মুখস্থ না করে রুট ওয়ার্ড ধরে প্র্যাকটিস করাটাই হচ্ছে বেটার। আর এখানে একটা জিনিস বলি যে ক্লার্কশিপের ক্ষেত্রে যা ট্রেন্ড, মানে বিগত বছরগুলো যা ট্রেন্ড, তাতে করে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো আসছে ক্লার্কশিপে সেগুলোর কোনোটাই খুব একটা আহামরি কিছু কিছু শব্দ দিচ্ছে না, মানে বিরাট কঠিন কোনো শব্দ দিল যেটা তুমি জীবনে কোনোদিন শোনোনি, এমন কোনো শব্দ জেনারেলি ক্লার্কশিপে অন্তত বিগত বছরগুলোতে দিতে দেখা যায়নি। এবং আশা করা যায় যে আগামী বছরগুলোতেও সেরকম খুব কঠিন কিছু দেবে না। মানে মোটামুটি যে শব্দগুলোর সাথে তোমরা পরিচিত, অন্তত অত্যন্ত পরিচিত না হলেও মোটামুটি শব্দটা কখনো শুনেছো, হ্যাঁ, বা কোথাও দেখেছো, তার মানেটা হয়তো জানো না, এরকম ধরনের যে শব্দগুলো সেগুলোই মেনলি পরীক্ষায় আসে। যেমন ধরো একটা এক্সাম্পল যদি দিই, যে গত বছর না তার আগের মানে গতবার ক্লার্কশিপে বা তার আগের বার ক্লার্কশিপে একটা প্রশ্ন এসেছিল ভোকাবুলারি থেকে, যে ডেঞ্জারাস, ডেঞ্জারাসের সিনোনিম বা অ্যান্টোনিম এরকম কিছু একটা জানতে চাওয়া হয়েছিল। এই ডেঞ্জারাস যে শব্দটা, এটা তো আমরা সবাই জানি, হ্যাঁ, মানে এটা তো খুব একটা ডেঞ্জারাস শব্দ নয়, এটা পরিচিত শব্দ ডেঞ্জারাসটা। তো ডেঞ্জারাস এর মানে আমরা মোটামুটি সবাই জানি। তো এই ধরনের শব্দই মানে মোস্টলি দেখা যাচ্ছে, যে খুব কঠিন শব্দ কিছু দিচ্ছে তা নয়। সেজন্য আমাদের ওই মানে একটা গোটা ভোকাবুলারির বই পুরো পড়ে ফেললাম, অত আহ, ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। তার থেকে বরং আমরা চেষ্টা করবো যে 30 নম্বরের মধ্যে অন্তত 15 থেকে 18 নম্বর থাকবে হচ্ছে গ্রামার রিলেটেড। গ্রামার রিলেটেড যে অংশটা, সেখান থেকে আমরা সম্পূর্ণ নম্বরটা বা ম্যাক্সিমাম নম্বরটা সেখান থেকে তুলে আনবার চেষ্টা করবো। এবং বাদ বাকি তো আমাদের মানে ফ্রেজাল ভার্ব বা
ইডিয়াম ফ্রেজ ওগুলো তো রইলোই, ওগুলো তো আমরা প্রিপেয়ার করছি, ওগুলো তো আমাদের হাতের কাছেই রইলো। আর তার সাথে সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এগুলো যেটা বললাম যে ওই রুট ওয়ার্ড ধরে 6 মাস রোজ কিছু কিছু করে প্র্যাকটিস, আর তার সাথে আহ, তোমাদের আম, একটা ওই পিডিএফ দিয়ে দেবো, কেউ চাইলে সেখান থেকে করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো আমরা প্রথমে একটুখানি অ্যানালিসিস করে দেখবো যে ক্লার্কশিপের ক্লার্কশিপের যে পিওয়াই মানে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, সেগুলো কিভাবে কি আসছে। আমি খুব বেশি পুরনো প্রশ্নে টশ্নে যাব না। গত তিনটে পরীক্ষা মানে কি, 2019-এ আমাদের যে পরীক্ষা হয়েছিল, 2019-এর যে পরীক্ষা সেখানে আমাদের দুটো শিফট হয়েছিল। ঠিক আছে, শিফট 1 এবং শিফট 2 একই দিনে পরীক্ষা হয়েছিল, দুটো শিফটে পরীক্ষা হয়েছিল। তো 2019-এর, সেখানে একটা এদিকে লিখি দাঁড়াও। 2019-এর শিফট 1 এবং শিফট 2, আর তার সাথে হচ্ছে 2015-তে যে ক্লার্কশিপ হয়েছিল, সেই 2015 ক্লার্কশিপ। আমি তার বেশি পুরোনো প্রশ্নের দিকে খুব একটা যাচ্ছি না। এগুলো তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে ইন্টারনেটে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো যে কি ধরনের কি প্রশ্ন আসছে। তবে মোটামুটি প্যাটার্ন মোটামুটি একই রকমের, এর আগের আগের বছরগুলোতেও প্রশ্নের যে ধরন সেগুলো মোটামুটি একই রকমের, খুব একটা হেরফের কিছু হবে না। ঠিক আছে? আমরা মোটামুটি তিনটে পরীক্ষা মানে গত বছরের মানে গতবার যে ক্লার্কশিপ হয়েছিল, লাস্ট যে ক্লার্কশিপ হয়েছিল 2019-এ, সেটার যে আহ প্রশ্নপত্র কিরকম এসেছিল সেটা, এবং তার সাথে হচ্ছে 2015-তে যে ক্লার্কশিপ হয়েছিল সেটার প্রশ্নপত্র নিয়ে একটু আলোচনা করবো। দেখো, প্রথমত আমরা গ্রামারের টপিক গুলোতে যাবো। গ্রামারের টপিকের মধ্যে যদি আমরা যাই, গ্রামারের টপিক গুলোতে যদি আমরা যাই, প্রথমত ধরো ন্যারেশন। ন্যারেশন আমরা জানি একটু জটিল, অনেকের কাছে লাগে। ন্যারেশন ন্যারেশন মানে যেটাকে আমরা ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ বলি। তো ন্যারেশন থেকে আমরা জানি যে মানে দেখতে পাচ্ছি যে 2019-এর যে শিফট 1 সেখানে একটা প্রশ্ন এসেছে, শিফট 2-তে কিচ্ছু আসেনি, 2015-তে কিচ্ছু আসেনি। ধরো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এখানে দুটো প্রশ্ন এসেছিল, এখানে তিনটে এসেছিল, 2015-তে কিচ্ছু আসেনি। মানে দেখো, এই একটা বড় অংশ গ্রামারে, সেটা হচ্ছে ন্যারেশন এবং ভয়েস চেঞ্জ, এখান থেকে 2015-তে কিচ্ছু আসেনি, একটাও প্রশ্ন আসেনি। কিন্তু 2019-এ গিয়ে ট্রেন্ড বদলাচ্ছে। ন্যারেশন থেকে একটাই প্রশ্ন আসছে, ন্যারেশন থেকে খুব বেশি কিছু দিচ্ছে না, কিন্তু ভয়েস চেঞ্জ থেকে বেশি মাত্রায় প্রশ্ন দিচ্ছে। শিফটে দুটো, তিনটে, শিফট মানে দুটো প্রশ্ন পাচ্ছি। ঠিক আছে? এবার একটা বড় জায়গা যেটা, সেটা হচ্ছে ভার্ব, টেন্স এবং তার সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং তার সাথে এই রিলেটেড যা কিছু। হ্যাঁ, মানে ভার্ব, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এই রিলেটেড মানে ভার্ব এবং টেন্স সংক্রান্ত যা কিছু, এগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্লার্কশিপের 2019-এর শিফট 1-এ দুটো এসছে, শিফট 2-এ 5টা এসছে, এবং 2015-তে 7টা প্রশ্ন এসেছিল এই জায়গা থেকে। এটা শুধুমাত্র মানে ধরো 30 নম্বরের পরীক্ষা, মানে 30 নম্বরের ইংরাজি, তার মধ্যে শুধু এই অংশটুকু থেকেই মানে শুধু ভার্ব, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে টেন্স সংক্রান্ত বা ভার্ব সংক্রান্ত যা কিছু রয়েছে আর কি, শুধুমাত্র সেখান থেকে আমাদের 7 নম্বরের প্রশ্ন 2015 দেখতে পাচ্ছি। এখানেও 5টা প্রশ্ন, এখানে দুটো প্রশ্ন দেখতে পাচ্ছি। ঠিক আছে? এখানে একটা জিনিস রয়েছে যেটা হচ্ছে সেন্টেন্সের ট্রান্সফরমেশন। সেন্টেন্সের ট্রান্সফরমেশন বিশেষ করে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। মানে একটা তোমাকে অ্যাসার্টিভ সেন্টেন্স দিয়ে দিয়েছে, সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে? তো এই জিনিসটা, এটা আমাদের এটাও হচ্ছে মানে ওই ভার্বের কনসেপ্টের উপরে নির্ভর করছে। আমরা যখন ভার্ব করব তখনই এটাকে করব। এটা থেকে দেখা যাচ্ছে প্রতি বছর একটা করে প্রশ্ন আসছে। 2019-এর শিফট 1, শিফট 2-তে একটা করে প্রশ্ন, 2015-তে একটা প্রশ্ন। হুম। আচ্ছা, আর্টিকেল প্রিপোজিশন। আর্টিকেলটা ধরো, আর্টিকেল থেকে এই বছরগুলোতে একটা প্রশ্ন আসেনি, 2015-তে দুটো প্রশ্ন আসছে। এবার এইখানে অ্যাকচুয়ালি যে মানে এর মধ্যে থেকে যে উইনার, সে হচ্ছে প্রিপোজিশন। শিফট 1-এ 2019-এ 7টা প্রশ্ন এসেছিল, শিফট 2-তে 6টা প্রশ্ন এসেছিল, 2015-তে 5টা প্রশ্ন এসেছিল। ঠিক আছে? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসছে প্রিপোজিশন, সেটা যে বছরই হোক না কেন। মানে কোনো বছরই ট্রেন্ড বদলাচ্ছে না। মানে দেখো, দুটো জায়গা, একটা হচ্ছে ভার্ব, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে প্রিপোজিশন।
আমরা বুঝতে পারছি যে এই দুটো চ্যাপ্টার এর আগের বছরগুলোও যদি দেখো, দেখবে যে ট্রেন্ডটা খুব একটা বদলায়নি, মোটামুটি একই রকমের আছে। আমরা বুঝতে পারছি যে এই জায়গা এই এই দুটো চ্যাপ্টার, বাদ বাকি তো সব করবোই আমরা, এই দুটো চ্যাপ্টার আমাদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে করতে হবে। ঠিক আছে? আহ এবার ভারের মধ্যে অনেক রকমের বিষয় থাকে, মানে অনেক জটিলতা থাকে, অনেক রকমের শ্রেণীবিন্যাস থাকে, শ্রেণীবিভাগ থাকে, সেগুলো আমাদের সব করতে হবে, ওটা করতে আমাদের অনেকটা টাইম লাগবে। কিন্তু প্রিপোজিশনের ক্ষেত্রে, প্রিপোজিশন তো দেখো, প্রিপোজিশন আমাদের মেনলি দু রকমের হয়। একটা হচ্ছে কনসেপচুয়াল প্রিপোজিশন। কনসেপচুয়াল প্রিপোজিশন মানে কি, যেটা হচ্ছে আমাদের মানে ধরো এই ওপর নিচে, হ্যাঁ, পাশে, ভেতরে, বাইরে, এই ধরনের যে প্রিপোজিশন গুলো থাকে, সেগুলো আমরা মোটামুটি মানে আম, একটু সেই কনসেপ্টটা বুঝে নিলেই আমাদের কাজ হয়ে যাবে, তার থেকে বেশি কিছু দরকার নেই। ঠিক আছে? ওটা আমাদের বুদ্ধির উপর নির্ভর করে, আমরা যে বুঝে নিয়েছি সেটার উপর নির্ভর করে আমরা করতে পারবো। কিন্তু প্রিপোজিশনের একটা বিরাট অংশ থাকে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মানে কি, মানে হচ্ছে মানে প্রিপোজিশনের যে অংশটা সেখানে বোঝার সেভাবে কিছু নেই। সেখানে কি, সেখানে হচ্ছে যে কিছু পার্টিকুলার শব্দ, এই শব্দগুলোর পরে কোন প্রিপোজিশন বসে, এইটাই হচ্ছে আমাদের জানা, যে এই শব্দ, এই শব্দের পরে কোন প্রিপোজিশন বসে। এবং যখনই আমরা সেটা করব, তখনই সেই শব্দের পরে সেই পার্টিকুলার প্রিপোজিশনটাই বসবে, অন্য কিছু বসবে না। ঠিক আছে? তো এইটা কি, এটা হচ্ছে আমাদের মুখস্থ করতে হবে। মানে এটা মুখস্থ করা ছাড়া সেভাবে কোনো উপায় নেই। এটা মানে এটা আমাদের ওই মানে যেমন ফ্রেজাল ভার্ব মুখস্থ করবো, সেরকম প্রিপোজিশনের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আমাদের মুখস্থ করতেই হবে। এছাড়া কোনো মানে গত্যন্তর নেই আর কি। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনসেপচুয়ালটা তো বুঝে নেবো, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েটটা মুখস্থই করতে হবে, আর কোনো উপায় নেই। ওকে, এবার এইটা আমরা কিভাবে করবো? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও তো প্রচুর থাকে, যে কোনো বইপত্র করলে সেখানে কয়েকশো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাবে। এটাও তোমাদের কিছু বাছাই করা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রতি সপ্তাহে কিছু কিছু করে এটা লিস্ট পেয়ে যাবে, এবং সেটা তোমার মুখস্থ করতে করতে যাবে। এবং সেগুলো আমি ক্লাসেও কিছু কিছু প্রিপোজিশন মানে আমি আলোচনা করে দিতে দিতে যাবো, কিন্তু সেগুলো একটু পরের দিকে। সেগুলো প্রথম দিকে আমরা প্রিপোজিশনের প্রথম দিকে তোমাদের ওই লিস্ট দিয়ে দেওয়া হবে, সেটা থেকে তোমরা পড়ছো, পড়তে পড়তে কিছুদিন যাওয়ার পর আমরা মানে কয়েকটা ক্লাস হয়ে যাওয়ার পর আমরা প্রিপোজিশনের এরকম দুটো বা তিনটে ক্লাস দিয়ে সেখানে সমস্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যত আছে মোটামুটি, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো এবং সব থেকে ঝামেলার যেগুলো, সেগুলো আলোচনা করার চেষ্টা করবো ক্লাসে। তাহলে দেখো, শুধু এই গ্রামার অংশ থেকে আচ্ছা, গ্রামার এর সঙ্গে মানে আরো কিছু টপিক থেকে এদিক ওদিক এসে সেগুলো ধরো বাদ দিলাম। কিন্তু গ্রামার অংশ থেকে প্রশ্ন আসছে, দেখো শিফট ওয়ানে এখানে 5 আর এক 6, 7 আর 6 13টা। ঠিক আছে? আরো গ্রামারের টপিক থেকে আমি ধরো সেগুলোকে বাদ দিলাম, সেগুলো বাদ দিই। এখানে 8 6 14 15টা, 15 নম্বরের প্রশ্ন আসছে, এখানে আসছে আহ 8 আর 5 13 অব্দি 15 নম্বর। ঠিক আছে? তাহলে এই যে বলছি যে মোটামুটি 15 নম্বর, অর্থাৎ অর্ধেক পাচ্ছি হচ্ছে আমরা গ্রামার। এর বাইরেও গ্রামারের রয়েছে, সেটা পরে আসছে। আপাতত আমরা 15 নম্বর একদম কোর গ্রামার থেকে, মানে একদম পুরোপুরি গ্রামারের বিষয় থেকে প্রশ্ন আমরা পাচ্ছি। এর বাইরে কি কি থেকে আমরা প্রশ্ন পাচ্ছি, সেটা হচ্ছে যে মানে এরপরে হচ্ছে ভোকাবুলারি থেকে। ঠিক আছে? এরপরে আমরা ভোকাবুলারি থেকে পাচ্ছি। ভোকাবুলারির মধ্যে ধরো এই সিনোনিম, সিনো অ্যান্টো যেটাকে আমরা বলি, সিনোনিম অ্যান্টোনিম বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। ঠিক আছে? তার সঙ্গে প্রিফিক্স, সাফিক্স, এই সমস্তগুলো রয়েছে আর কি। এইগুলো সব ভোকাবুলারির অন্তর্গত। এইখান থেকে আমরা প্রশ্ন পাচ্ছি ক্লাস শিফট মানে 7টা প্রশ্ন, এখানে 6টা প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন। ঠিক আছে? ফ্রেজাল ভার্ব থেকে, ফ্রেজাল ভার্ব থেকে এখানে দুটো এসছে, এখানে একটাও আসেনি শিফট টু তে 2019-এর। এবং শিফট থ্রিতে, সরি সরি, 2015-তে একটা প্রশ্ন এসছে ফ্রেজাল ভার্ব থেকে। ঠিক আছে? আচ্ছা, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস, এখান থেকে এটায় দুটো, এটায় তিনটে, এবং এটায় একটা প্রশ্ন এসছে। ঠিক আছে? অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড বলে একটা জিনিস আছে। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড মানে কি, মানে তোমাকে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, একটা সেন্টেন্স, তার মাঝখানে একটা ব্ল্যাঙ্ক দিয়ে দেবে। ঠিক আছে? সেই ব্ল্যাঙ্কে 4টে শব্দের মধ্যে থেকে কোন শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা নিয়ে প্রশ্ন। এইটা বেশ ভালো রকমের আসছে, এবং এটা মানে বেশ ভালো সংখ্যায় আসছে, কিন্তু এটা খুব একটা যে কঠিন কিছু আসছে বা জটিল কিছু আসছে তা নয়। আর এটা হচ্ছে স্পেলিং। স্পেলিং মানে কিছু স্পেলিং, 4টে স্পেলিং দিয়ে দিল, তো আমাদের সঠিক স্পেলিং কোনটা, এটাও বেশ ভালো রকমের আসে। 3টে, 2টো এবং 4টে। ওকে, তো এই এই জায়গাটা হচ্ছে আমাদের ভোকাবুলারি, ভোকাবস। হুম।
তো এই vocabs এর মধ্যে আ মানে দেখো সবথেকে বেশি আমরা কোনটা পাচ্ছি সেটা হচ্ছে সিনোয়ান্টো এবং ওডাব্লিউএস মানে সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এবং তার সাথে প্রিফিক্স সাফিক্স এই জায়গা থেকে সবথেকে বেশি আসছে। ওই যে বললাম এখান থেকে যা আসছে তোমরা যদি একটু স্টাডি করে দেখো বা অ্যানালিসিস করে দেখো প্রিভিয়াস ইয়ার্স যেটা থেকে সেগুলো দেখবে যে খুব জটিল কিছু আসছে না বা খুব কঠিন কিছু আসছে না, মোটামুটি মডারেট লেভেলের বা ইজি লেভেলের প্রশ্নই আসে, সুতরাং এটা নিয়ে চাপ হবে না কিছু। আর ওই যে বললাম মঙ্গলবার আমি একটা পদ্ধতি দেখিয়ে দেবো, সেটা অবলম্বন করবে, তার সাথে পিডিএফ দিয়ে দেবো, সেগুলো নিয়ে তোমরা পড়বে এগুলো। ফ্রেজাল ভার্বের যেটা বললাম লিস্ট দিয়ে দেবো, ইডিয়ামস এন্ড ফ্রেজেস প্রতি সপ্তাহে কিছু কিছু করে থাকবে। আচ্ছা, এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা, দেখো এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডের জন্য আলাদা করে কোনো নিয়ম কানুন তো হয় না যে তোমাকে কিভাবে আমি নিয়ম শেখাবো। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে ওই সেন্টেন্সটার মধ্যে মানে কোন শব্দটা সেখানে ব্যবহৃত হবে সেটার ব্যবহারটা সঠিকভাবে চিহ্নিত করতে পারে, এটাই হচ্ছে আসল কথা। এবং এই চারটে শব্দ দেবে, চারটে শব্দের মানে জানতে হবে। এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমরা ক্লাসে কিছু কিছু প্র্যাকটিস করবো যে কিভাবে আমরা করতে পারি। অপশন এলিমিনেশন হচ্ছে এখানে একটা পদ্ধতি। ধরো তুমি মানে জানলে না, সবকটা ওয়ার্ডে তুমি মানে জানো না, তাহলে সবকটা ওয়ার্ডের মানে না জেনেও কিভাবে অপশন এলিমিনেশনের মাধ্যমে করবে। মানে অপশন এলিমিনেশন মানে কি, মানে অপশন গুলো যে চারটে দেওয়া রয়েছে সেই অপশন থেকে বাদ দিয়ে দিবে। তুমি হয়তো মানে জানো না কিন্তু তুমি বাদ দিতে পারছো, এভাবে বাদ দিয়ে দিয়ে সঠিক উত্তরটায় পৌঁছানো, এটা হচ্ছে একটা উপায়। আর স্পেলিং এর ক্ষেত্রে বলি, স্পেলিং আমরা মাঝে মধ্যে প্র্যাকটিস করবো। স্পেলিং এ আলাদা করে কিছু নিয়ম কানুন করার মতো কিছু নেই, একটু নজর রাখা, হ্যাঁ কিছু কিছু মানে যে যে শব্দগুলোর মধ্যে কিছু বর্ণের আধিক্য বেশি রয়েছে, যেমন ধরো যেখানে সি দিয়ে, হ্যাঁ বা ই দিয়ে বা আই দিয়ে বা এস দিয়ে, তারপর ধরো জে দিয়ে, জি দিয়ে, এই বর্ণগুলো দিয়ে যেখানে বেশি পরিমাণে আহ থাকে আর কি। আরেকটা হচ্ছে এল, সেই এই এই বর্ণযুক্ত শব্দগুলো মানে যেখানে এই বর্ণের কনফিউশনের জায়গা থাকে, যেমন সি হবে না এস হবে, আই হবে না ই হবে, এরকম কনফিউশনের যেখানে জায়গা থেকে এইগুলো নিয়ে একটু বেশি করে প্রশ্ন আসে, মানে বেশি করে শব্দ দেয়। স্পেলিং আমরা মাঝে মধ্যে প্র্যাকটিস করে একটা জিনিস বলার যে দেখো এইগুলো না মানে এটা একটা তুমি যতই পড়ো, যতই বিভিন্ন বই থেকে প্র্যাকটিস করো ইত্যাদি করো, একটা লেভেলের পর গিয়ে কোথাও যেন মানে ইম্পর্টেন্সটা চলে আসে হচ্ছে তোমার ইংরেজি বিষয়ের বোধের উপরে। এবার সেটা কিভাবে তৈরি হবে, সেই বোধটা কিভাবে তৈরি হবে, মানে এটার জন্য শুধুমাত্র আমি বই থেকে পড়লাম বা ক্লাস করলাম, কিছু পিডিএফ মুখস্থ করলাম, কিন্তু সেটা না। আহ, হাতে এখনো 6 মাস সময় রয়েছে, 6 মাস নয় অন্তত 5 মাস, 5 মাস নয় 6 মাসই মোটামুটি ধরে নাও। ইলেকশন শেষ হওয়ার পরে তারপরে হয়তো মিসলিনিয়াস হবে, তারপরে হয়তো ক্লাস শুরু হবে। তো সময় রয়েছে, বেশ খানিকটা হাতে সময় রয়েছে। এই সময়টা জুড়ে প্রতিদিন একটা মানে একটু নিয়মের মধ্যে প্রতিদিন থাকার চেষ্টা করতে হবে। কিরকম নিয়ম? খবরের কাগজ, এটা তোমাদের ডেসক্রিপটিভেও হেল্প করবে। খবরের কাগজ, সেটা মানে ইংরেজি খবরের কাগজ, প্রত্যেকদিন অন্তত পক্ষে আধ ঘন্টা করে খবরের কাগজ পড়া। এবার যেহেতু তোমরা ডেসক্রিপটিভের কথা মাথায় রেখে করবে, তাই আমি বলবো যে সম্পাদকীয় পাতা যেটা, সম্পাদকীয় পাতাটা করলেই ভালো হয়। আর খবরের কাগজ কোনটা করবে এটা একটা প্রশ্ন আসে, টাইমস অফ ইন্ডিয়া করতে পারো, সব থেকে ভালো আর কি, সহজ ভাষায়, সহজ মানে মোটামুটি বোধগম্য ভাষায় এবং আনবায়াসড ভাবে আর কি মোটামুটি লেখা থাকে টাইমস অফ ইন্ডিয়ার ক্ষেত্রে। তো আমি টাইমস অফ ইন্ডিয়া সাজেস্ট করবো সকলের পড়ার জন্য, রোজ অন্তত আধ ঘন্টা, আধ ঘন্টা সময় বের করে। সম্পাদকীয় পাতা সবটা পড়ারও দরকার নেই, যে কোনো একটা সম্পাদকীয় পড়ো, একটা বা দুটো সম্পাদকীয় পড়ো, কিন্তু যেটুকু পড়বে সেটুকু ভালো ভালো করে পড়ো। এবং ওই সম্পাদকীয় থেকে যে শব্দগুলো পাবে, যেগুলোর মানে তুমি জানো না, সেগুলো মঙ্গলবার যে পদ্ধতি দেখিয়ে দেবো সেই পদ্ধতি অনুসরণ করে সেই শব্দগুলোকে কোনো একটা খাতায় বা একটা ডায়েরিতে নোট করে রাখার চেষ্টা করবে নিয়মিত রোজ। অভ্যাসটা ছাড়লে চলবে না। এই অভ্যাসটা যদি বজায় রাখতে পারো তাহলে তুমি মানে যে হাজারখানা সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করে যাচ্ছে, আর তুমি 6 মাস যদি এটা কন্টিনিউ করতে পারো, তাহলে তুমি হাজারখানা সিনোনিম অ্যান্টোনিম যে মুখস্থ করে যাচ্ছে তার থেকে তুমি অনেক গুণ এগিয়ে থাকবে। কিন্তু এটা একটা অভ্যাসের মধ্যে আনতে হবে, বিষয়টাকে নিয়মিত ভাবে অভ্যাস করতে হবে, একদিন করলাম দুদিন করলাম তারপর ছেড়ে দিলাম তাহলে হবে না। ঠিক আছে? আহ এইটা গেলো খবরের কাগজ। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে যে কোনো একটা ইংরেজি গল্পের বই, সেটা 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 যে কোনো গল্পের বই হতে পারে। আম, মানে তোমার তোমার পছন্দের, ধরো রোমান্টিক গল্প পড়তে বা উপন্যাস পড়তে ভালো লাগে, তুমি সেরকম কিছু একটা বই কিনে নিলে বা বা একটা পিডিএফ, তো সব পিডিএফ পাওয়া যায়, পিডিএফ থেকে ধরো পড়লে, বা
বিভিন্ন সেলফ হেল্প বই হয়। সেলফ হেল্প মানে হচ্ছে মানে বিভিন্ন ধরনের মোটিভেশনাল বই বা মানে জীবনে চলার পথে যে বইগুলো আর কি কার্যকর সেই ধরনের কিছু বই। কিন্তু এই ধরনের কিছু বই সহজ ভাষায় লেখা থাকে। তোমরা চাইলে আমি একটু মানে তোমাদেরকে শেয়ারও করে দিতে পারি। তোমরা সেখান থেকেও পড়তে পারো। এখান থেকে রোজ অন্ততপক্ষে ১ পাতা থেকে ২ পাতা। খুব বেশি সময় লাগবে না পড়তে। রোজ ১ পাতা থেকে ২ পাতা পড়া। এতে করে কি হবে সেখান থেকে তুমি কিছু নতুন শব্দ শিখতে পারবে। সেন্টেন্সের ব্যবহার দেখো মানে vocabs এর যে পুরো অংশটা সেটা একসাথে হয়ে যাবে। কিছু নতুন শব্দ পেলে নতুন শব্দ পাওয়া মানে কি সেটা সিনোনিম, অ্যান্টোনিম, মনার্স, সাবস্টিটিউশন এগুলো সব প্রিফিক্স সাফিক্স সব জানা হয়ে গেল। ঠিক আছে? তুমি সেখানে ধরো নতুন কিছু ফ্রেজাল ভার্বের ব্যবহার দেখলে, ফ্রেজাল ভার্ব হয়ে গেল। কিছু ইডিয়াম বা ফ্রেজের ব্যবহার দেখলে সেটা হলো। আচ্ছা এইটা বললে কি হবে তোমার ধরো মানে আমরা ধরো ছোটবেলা থেকে যখন বাংলা শিখেছি, মানে বাংলায় যখন আমরা কথা বলছি, কথা বলার সময় তো আমাদের কেউ আহ মানে বলে দেয়নি যে এইভাবে একটা বাক্য তৈরি কর, এই শব্দটার পরে এই শব্দটা জুড়লে তবে একটা বাক্য তৈরি হবে, এভাবে তো কেউ শিখিয়ে দেয়নি। আমরা ন্যাচারালি শিখেছি। এবার ইংরেজি তো আমাদের মাতৃভাষা না, সুতরাং এখানে ন্যাচারালি শেখার বিষয়টা আসে না। এখানে আমাদেরকে শিখে নিতে হয়। তো এই শিখে নেওয়ার যে বিষয়টা, সেটা কি হবে সেটা তুমি যত পড়বে, যত পড়ার অভ্যাস তৈরি করবে, তত এই বোধটা তৈরি হবে যে বিশেষ করে এই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটাকে সঠিক করার, অর্থাৎ কোন শব্দের পরে কোন শব্দ বসবে, মানে এইখানে একটা ব্ল্যাঙ্ক দেওয়া আছে, ৪টে শব্দ আছে, ৪টে শব্দের মধ্যে কোন শব্দটা বসালে সেটা সব থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এই ধরনের যে জিনিসটা, এটা মানে তুমি যতই প্র্যাকটিস করো, যতই ওই গ্রামার বই থেকে প্র্যাকটিস করো বা আমি ক্লাসে যতই প্র্যাকটিস করাই না কেন, তোমার নিজের যদি পড়ার অভ্যাস না থাকে, ইংরেজি পড়ার অভ্যাস যদি না থাকে, তাহলে তুমি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড করতে পারবে না। হ্যাঁ, এটা একদম ১০০% নিশ্চিতভাবে বলা যায়। তো পড়ার অভ্যাস তৈরি না হলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড করা পসিবল না। ঠিক আছে? তুমি যতই প্র্যাকটিস করে নাও। এবং এই যে স্পেলিং দেখো, স্পেলিং এর অনেক নিয়ম থাকে। বিভিন্ন নিয়ম কানুন রয়েছে। তুমি একটা নিয়ম পড়তে যাবে, দেখবে যে তার ৩ খানা ব্যতিক্রম রয়েছে। তাহলে অমন নিয়ম পড়ার দরকার কি যাতে অতগুলো করে ব্যতিক্রম থাকে? এটা তার কেমিস্ট্রি নয় যে আমাকে আ নিয়মও পড়তে হবে এবং তার সঙ্গে তার ব্যতিক্রমও মাথায় রাখতে হবে। উম এটা ইংরেজি। এখানে তুমি একটা স্পেলিং এর নিয়ম পড়লে তার সঙ্গে ৫ টা ব্যতিক্রম মনে রাখতে হবে। কি দরকার আছে সেই স্পেলিং পড়ার? এবং তাতে করে একটা কনফিউশন তৈরি হবে যে তাহলে কোন ক্ষেত্রে কোনটা হবে, এই ধরনের একটা কনফিউশন তৈরি হবে। এইজন্য স্পেলিং এর সবথেকে ভালো উপায়, বেস্ট উপায় যেটা সেটা হচ্ছে চোখে দেখে স্পেলিং বুঝতে পারা। এবং চোখে দেখে কিছু ২-১ টা নিয়মকানুন তো আমরা অবশ্যই দেখবো, সেটা পরের কথা। আপাতত এই চোখে দেখে স্পেলিং বুঝতে পারা, এটার সবথেকে ভালো পন্থা কোনটা? ওই যে বলছি যে পড়া। ১ টা ঘন্টা সময় দিতে হবে পড়ার জন্য। কি পড়া? কোনো গ্রামার পড়া নয়, কোনো vocabulary আলাদা করে পড়া নয়। একটা খবরের কাগজ ০.৫ ঘন্টা পড়া, একটা বইয়ের থেকে ১ পাতা বা ২ পাতা ০.৫ ঘন্টা পড়া। মানে ০.৫ ঘন্টায় যতটা পড়া হয় ১ পাতা, ২ পাতা বা ৩ পাতা যতটা পড়া হয় ততটা পড়া। এইখানে এক ঢিলে অনেকগুলো পাখি মারা হবে। তুমি নতুন শব্দ শিখছো, সেটার সিনোনিম, অ্যান্টোনিম, OWS, প্রিফিক্স, সাফিক্স হচ্ছে। সেখান থেকে ফ্রেজাল ভার্ব শিখছো, ইডিয়ম ফ্রেজ শিখছো। সেখান থেকে তুমি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড কোথায় কোনটা ব্যবহার হতে পারে সেটার আইডিয়াটা তুমি অজান্তেই পাচ্ছ। মানে এখানে কোনো ওখানে তো শিখিয়ে দেওয়া থাকবে না কোন শব্দের সাথে কি হচ্ছে, তুমি অজান্তেই একটা বোধ তোমার ধীরে ধীরে গড়ে উঠছে। আর তৃতীয়ত হচ্ছে স্পেলিং। স্পেলিং কি? স্পেলিংটা হচ্ছে চোখে দেখে, মানে স্পেলিং যেন চোখে দেখে বুঝতে পারো দুটো দুটো স্পেলিং ভুল ঠিক রয়েছে। মানে আমি ছোটবেলায় এটা করতাম। যখন স্পেলিং এর কনফিউশন হতো কোনো দুটোর মধ্যে, আমি দুটোই লিখে নিলাম, লিখে নিয়ে দেখলাম যে আমার চোখ কোনটায় সেট হচ্ছে, আমি সেই স্পেলিংটাকে বেছে নিতাম। এই চোখ সেট হওয়ার ব্যাপারটা স্পেলিং এর ক্ষেত্রে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে? এবং সেটা কখন হবে? ওই বারবার যেটা বলছি, যখন তুমি পড়বে। ১ ঘন্টা সময় দিতে হবে রোজ। অন্য কোনো উপায় নেই। মানে তুমি যদি ৩০ এর মধ্যে অন্ততপক্ষে ২৫ প্লাস স্কোর করতে চাও, মানে একটা ডিসেন্ট স্কোর রাখতে চাও, কারণ জানো যে গত বছর কি পরিমাণে কাট অফ গেছিল। এবং এই বছর যেহেতু গতবারের সিচুয়েশনটা একটু অন্যরকম ছিল, তার কারণ গতবার মানে ভ্যাকেন্সি বেশি ছিল। তার সাথে আম মানে আরো বেশ কিছু পরীক্ষা আশেপাশে চলছিল। হ্যাঁ? তার আগে মানে তারপরেই বোধহয় না, তার বেশ খানিকটা পরে মিসেলিনিয়াস হয়েছে। তার সেই সময়টা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা-টরীক্ষা চলছে। স্টেট গভর্নমেন্টের আরো কিছু পরীক্ষা হয়েছে। ফুড এসআই হয়েছিল সেই সময়টায়। আরো বেশ কিছু এদিক ওদিক করে পরীক্ষা হয়েছিল। তার ফলে সেখানে এই কম্পিটিশনটা ছড়িয়ে ছিটিয়ে গেছিল। এবং এখন আমরা এমন একটা সিচুয়েশন এর মধ্যে রয়েছি যেখানে কম্পিটিশনটা কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে নেই। কম্পিটিশনটা আস্তে আস্তে এক জায়গায় হয়েছে। মানে ক্লার্কশিপের ভ্যাকেন্সি যতই বেশি থাকুক না কেন, গতবারে যে ভ্যাকেন্সি ছিল তার তুলনায় কম থাকবে। খানিকটা হলেও কম থাকবে, অন্তত ৫০০ হলেও কম থাকবে। প্লাস আমরা জানি, দেখতে পাচ্ছি যে পিএসসির পরীক্ষা-টরীক্ষা সেভাবে মানে কোভিড এর পর থেকে পিএসসির বড় কোনো পরীক্ষা ডব্লিউবিসিএস ছাড়া হয়নি।
সে কারণে একটা বিরাট অংশের ছেলেমেয়ে এখানে অপেক্ষা করে রয়েছে এই পার্টিকুলার পরীক্ষাটাকে টার্গেট করে, ক্লার্কশিপকে টার্গেট করে। সুতরাং এইখানে যেহেতু আমাদের কম্পিটিশন ভালো, সুতরাং আমরা যদি ইংরেজির ক্ষেত্রে 25+ স্কোর তুলতে না পারি, স্কোর যদি আমরা না করতে পারি একদম পরীক্ষায়, আল্টিমেট পরীক্ষায় গিয়ে, তাহলে আমাদের যে কাট অফ পার করা, মানে ওভারঅল কাট অফ পার করা বা ওভারঅল একটা ভালো মার্কস তোলা, একটা এগ্রিগেট ভালো মার্কস তোলা, সেটা কিন্তু আমাদের পক্ষে মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? এবং এই যে 25+ টার্গেট নিয়ে আমরা এগোবো, এই 25+ টার্গেট রাখতে গেলে আমাদের কিন্তু এই যে অভ্যাসের কথা বলছি, এই অভ্যাসটা রোজ ফলো করতেই হবে। এর অন্য কোনো উপায় নেই। এছাড়া অন্য কোনো উপায় নেই। ঠিক আছে? তুমি যতই এখানে পড়ে নাও, যতই গ্রামার করো, যা কিছু করো, ধরো গ্রামার গুলো তুমি 15 15টা করে এলে। কিন্তু ভোকাবুলারিটার জন্য আমি বারবার বলছি, ভোকাবুলারি কিন্তু তুমি যতই করে যাও, যেখান থেকে খুশি করে যাও, তুমি একটা গোটা বই মুখস্থ করে চলে যাও, তারপরেও তুমি কমন পাবে কিনা সন্দেহ আছে। সুতরাং এই বোধটা গড়ে তোলো এবং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তুমি কোথায় পাবে? কোন বইতে পাবে? তুমি যতই প্র্যাকটিস করো সেখান থেকে আসবে কিনা সন্দেহ আছে। সুতরাং বারবার বলছি, এই জন্য যথেষ্ট সময় আছে, হাতে 6 মাস সময় রয়েছে। এই বোধটা তৈরি হওয়াটা ভীষণভাবে জরুরি এবং এটা তখনই হবে যখন রোজ এই 1 ঘন্টা সময়টা দেবে। ঠিক আছে? তুমি যখন এর থেকে কিছু পেতে চাইছো, তুমি যখন এখান থেকে একটা চাকরি পেতে চাইছো, সুতরাং তার পেছনে তোমাকে কিছু ইনভেস্ট করতে হবে, না তুমি রিটার্ন পাবে না। তোমাকে কি ইনভেস্ট করতে হবে? তোমার সময় এবং পরিশ্রম ইনভেস্ট করতে হবে। এটা করতেই হবে। এর অন্য কোনো উপায় নেই। বিকল্প কোনো পন্থা নেই। ঠিক আছে? তাহলে এই অংশটার জন্য আমরা ক্লাসে যা কিছু করছি সেগুলো তো করছি। তার সাথে, সাথে তোমরা নিজেরা উম উদ্যোগ নিয়ে যে বিষয়টা করছো সেটা হচ্ছে যে খবরের কাগজ পড়া এবং একটা গল্পের বই পড়া। গল্পের বই হোক বা কোনো বই হোক, যেকোনো একটা বই সেটা পড়া। এবার এটা পড়তে গিয়ে অনেকের একটা মনের মধ্যে প্রশ্ন আসে বা একটা সংশয় হয় যে, আমি পড়তে তো শুরু করলাম, কিন্তু পড়তে শুরু করে দেখছি যে আ একটা সেন্টেন্সের আমি মানে বুঝতে পারছি না। কোনো শব্দের মানে বুঝতে পারছি না। এরকম একটা সমস্যা আমার তৈরি হচ্ছে। এইখানে না একটা জিনিস সবসময় মাথায় রাখবে। যে যখনই কোনো মানে বুঝতে না পারার জন্য একটা শব্দের হতে পারে বা একটা বাক্যের হতে পারে, সেটার মানে বুঝতে না পারার জন্য তুমি যেই মুহূর্তে থেমে যাবে, তখনই তোমার পথে একটা বাধা সৃষ্টি হলো। তুমি ওটা থেকে এগোতে পারবে না। তুমি দেখবে ওই যে সেন্টেন্সটা মানে ওই শব্দটার মানে তুমি ফোনটা খুললে মানে আ নেট অন করলে, হ্যাঁ? নেট অন করে তুমি শব্দটার মানে খুঁজতে গেলে। খুঁজতে গিয়ে দেখলে যে WhatsApp এ ২ টো মেসেজ এলো। সেটায় ঢুকলে। সেখান থেকে দেখলে যে Facebook একটা নোটিফিকেশন এলো, সেখানে ঢুকলে। ঢুকে কয়েকটা রিলস দেখে নিলে। কিছু YouTube দেখে নিলে। এই করেই মানে পার হয়ে যাবে আরকি সময়টা। এটা বাস্তব। তো সেই কারণে কোথাও যদি শব্দের মানে আটকে যায় বা একটা সেন্টেন্সের মানে বুঝতে পারছো না, সেটার জন্য আটকে যাবে না বা সেটার ওইখানে থেমে গিয়ে সেটার মানে খুঁজতে যাবে না কখনো। কেননা তুমি মানে খোঁজার জন্য ওটা পড়ছো না। তুমি একটা ওভারঅল বোধ তৈরি হওয়ার জন্য ওটা পড়ছো। তুমি দেখবে যে একটা শব্দের মানে বা একটা বাক্যের মানে না বুঝতে পারলেও তার আশেপাশে কি বলা হচ্ছে তুমি সেটা খুব সহজেই বুঝতে পারছো। হুম? একটা শব্দ বা একটা বাক্য সেখানে গুরুত্বপূর্ণ নয় পুরো বিষয়টা বোঝার জন্য। তুম তুমি কি করবে? ধরো যে বাক্যটার মানে বুঝতে পারলে না সেটাকে তুমি আন্ডারলাইন করে চলে গেলে। আর যে শব্দটার মানে বুঝতে পারলে না সেই শব্দটা কোথাও একটা লিখে রাখলে। একটা জাস্ট একটা রাফের মধ্যে কোথাও একটা লিখে রাখলে এবং শব্দটাকে আন্ডারলাইন করে রাখলে। তুমি ধরো তোমার টার্গেট তুমি ২ পাতা পড়বে। তোমার ২ পাতা পড়া হয়ে গেল বা খবরের কাগজটা তোমার পড়া হয়ে গেল। ঠিক আছে? তুমি চাইলে সপ্তাহে একটা খবরের কাগজও নিতে পারো। সেটাকে তুমি রোজ একটু, একটু করে পড়ো। ঠিক আছে? বা এখন তো সব পিডিএফ ও পাওয়া যায়। পিডিএফ থেকেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। যাই হোক। তো আ যেখান থেকেই পড়ো না কেন, যখন পড়বে তখন মাঝখানে থেমে যাবে না। যে একটা শব্দ বা একটা বাক্যের মানে বুঝতে পারছি না, সেখানে আমি থেমে গিয়ে সেটার মানে খুঁজলাম। খুঁজে নিয়ে তারপর সেটার মানে দেখলাম, সেটা নিয়ে করলাম। সেখান থেকে অন্য জায়গায় চলে গেলাম। মাইন্ড ডাইভার্টেড হয়ে গেল। এই জিনিসগুলো করবে না। যেটা বুঝতে পারছো না সেটা লিখে রাখলে। সেই শব্দটা কোথাও লিখে রাখলে। পুরোটা পড়লে, পুরোটা পড়ে কি হলো? কি বলা রয়েছে ওখানে? কিভাবে সেন্টেন্স গুলো তৈরি হচ্ছে? কি বলা রয়েছে? একটা ওভারঅল মানে, হ্যাঁ? মানে কম্প্রিহেন্ড করতে পারা, বুঝতে পারা। ওভারঅল কি বলতে চাইছে সেটা বুঝতে পারা, গল্পটা বুঝতে পারা। কি বলতে চাওয়া হচ্ছে মূল বক্তব্য সেটা বুঝতে পারা। সেটাই আসল। সেটা তুমি বুঝতে পেরেছো। ঠিক আছে? তারপরে পুরোটা পড়া হয়ে গেল। এবার তুমি ১০-১৫ মিনিট সময় নাও হাতে। সময় নিয়ে ওই যে শব্দগুলো যেগুলো তুমি মানে জানো না বা যেগুলোর মানে বুঝতে পারোনি, সেইগুলো এবার ডিকশনারিতে দেখো। ডিকশনারি হোক বা আ Google এ হোক, যেখানে হোক। মঙ্গলবার তোমাদের পদ্ধতিটা দেখিয়ে দেবো, সেই পদ্ধতি অনুসরণ করে করবে। দেখবে এইগুলো তোমরা তারপরে দেখবে। ঠিক আছে? ১ম এ কিন্তু কেউ পড়ার সময় কিন্তু কেউ যেখানে হোঁচট খাবে সেইখানে গিয়ে কিন্তু ওটার মানে খুঁজতে যাবে না। তার আশেপাশের গুলো পড়ে দেখবে মোটামুটি কি বলতে চাওয়া হচ্ছে সেটুকু বুঝতে পারবে, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে আমরা এই পদ্ধতিগুলো অবলম্বন করছি বা এটাকে ফলো করছি আগামী ৬ মাসের জন্য। এবং ২৫+ টার্গেট রেখে আমরা এগোচ্ছি। এবার আজকে আমরা কিছু আ শুরু অবশ্যই করব। সেটা হচ্ছে যে, কেউ কিছু বলছে?
হ্যাঁ, বলছি নিউজ পেপারের নামটা কি বললেন? নিউজ পেপার বললাম টাইমস অফ ইন্ডিয়া। ঠিক আছে স্যার। তোমরা চাইলে অন্য কোনো পেপারও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু টাইমস অফ ইন্ডিয়াটা মানে সব দিক থেকে সুবিধাজনক হবে আর কি সবার জন্য। সেই জন্য বলো। ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে আমরা সবসময়তেই মানে এই জিনিসটা দিয়ে শুরু করি, এই ভার্ব, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এবং তার সাথে ট্রান্সফরমেশনটা একসাথে আমাদের হয়ে যাবে। এটাও একসাথেই হয়ে যাবে। ভার্ব, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং তার সাথে ট্রান্স। আচ্ছা, এর বাইরে কি, মানে এর বাইরে কিছু আসেনি বলে কি আর কিছু আসবে না? বাইরে অবশ্যই আসতে পারে। যেমন ধরো আরো কিছু জিনিস থাকে, ধরো পার্টস অফ স্পিচ। ঠিক আছে, পার্টস অফ স্পিচ আসতে পারে, আরো আরো বিভিন্ন রকমের জিনিস থাকে। যেমন ধরো স্পট দ্য এরার। হ্যাঁ, স্পট দ্য এরার বোধহয় একটা বা দুটো প্রশ্ন এসেও ছিল, সেটাকে আমি এখানে কোন টপিক থেকে এসেছিল তার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তো এই স্পট দ্য এরার আসতে পারে। বা যেটাকে আমরা পিকিউআরএস বলি বা প্যারাজাম্বল বলি, মানে চারটে সেন্টেন্স সেগুলোকে সঠিক অর্ডারে সাজানো, এগুলো কোনোদিন আসেনি কিন্তু আসতেই পারে। ঠিক আছে। হ্যাঁ, তো এই ধরনের জিনিসগুলো আসতে পারে। এগুলো আমরা করব, কিন্তু আপাতত প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে যেগুলো থেকে আমাদের প্রশ্ন এসেছে অলরেডি, মানে যেখান থেকে বেশি প্রশ্ন দেখা যাচ্ছে সেই জায়গাগুলো আমরা আগে কমপ্লিট করব, তারপরে আমরা বাদ বাকি অংশে যাবো। তাহলে আজকে আমরা যেটা শুরু করবো সেটা হচ্ছে ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, মানে মূলত ভার্ব এবং টেন্স এবং তার সাথে ট্রান্সফরমেশনের যে বিষয়টা সেটা। ঠিক আছে। আচ্ছা, চ্যাপ্টার শুরু করার আগে তোমাদের কারোর কোনো প্রশ্ন আছে কি না আগে বলো। মাইক অন করে বলো, আমি কমেন্ট এখান থেকে দেখতে পাবো না। মাইক অন করে বলতে পারো কারো যদি কোনো প্রশ্ন থাকে। স্যার বলছি যেগুলো লিখছেন একটু বড় করে লিখলে ভালো হয়, মানে দেখতেও সুবিধা হয়। এর থেকে বড় করে লেখা তো পসিবল না গো, এটা তুমি তোমার যদি মনে হয় যে ছোট লেখা হচ্ছে, তুমি এটাকে একটু জুম করতে পারো স্ক্রিনটা, তাহলে তোমার কাছে বড় দেখাবে। এর থেকে বড় লেখা আমার পক্ষে পসিবল না, কেননা এখানে মানে আমি তো বোর্ডে লিখছি, আর বোর্ডে একটা হাত সেট হওয়ার ব্যাপার থাকে। এর থেকে বড় লিখলে একটা পেজের মধ্যে আমি অনেক কম জিনিস ধরাতে পারবো, এবং তার সাথে মানে আমার হাতও সেইভাবে সেট না। জুম করলে সেটা ঠিকভাবে দেখতে পাবে। আর কারো কোনো প্রশ্ন? স্যার, ক্লাসে তো যা আলোচনা হবে ঠিক আছে, এর পাশাপাশি যদি কোনো বইয়ের সাহায্য নিতে চাই তাহলে কোন বই একটু ফলো করলে ভালো হবে? বই যদি করতে চাও তাহলে আহ, তিনজন কি আছেন, পি কে দে সরকার, এই লিখে দিচ্ছে এখানে, পি কে দে সরকার, পি সি দাস, পি কে মুখার্জি। এই তিনজনের মধ্যে থেকে যে কোনো একজনের বই পড়তে পারো, অথবা ডিপি ভট্টাচার্য, ডিপি ভট্টাচার্য। হুম, এই চারজনের মধ্যে থেকে যে কোনো একজনের বই পড়তে পারো। আমি বলবো যে পি কে দে সরকারের দিকে না যাওয়াটাই ভালো, কারণ না অনেক ভাস্ট এখানে দেওয়া থাকে। তার থেকে বরং পিসি দাস বা পি কে মুখার্জি বা ডিপি ভট্টাচার্য, ডিপি ভট্টাচার্য বেশ ভাস্ট দেওয়া থাকে, তো এগুলোর মধ্যে থেকে কোনো একটা পড়তে পারো। অথবা কেউ যদি চাও এসপি বক্সি পড়তে, এসপি বক্সি পড়তে পারো, নিতু সিং পড়তে পারো। যে কোনো একটা, একের বেশি বই ফলো করবে না। হুম, নিতু সিংটা আমি খুব একটা প্রেফার করবো না, তার কারণ এটা একটু এসএসসি ওরিয়েন্টেড বই। সেই জন্য আমি এটাকে খুব একটা প্রেফার করবো না, কিন্তু চাইলে এসপি বক্সি পড়তে পারো। আর সব থেকে ভালো হবে এই যে চারটে বই বললাম, পিকে দে সরকারটাকে মোটামুটি বাদ দিই, কারণ এটা একটু ভাস্ট দেওয়া থাকে, সেই জন্য পিসি দাস, পি কে মুখার্জি, ডিপি ভট্টাচার্য, এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা করতে পারো। ঠিক আছে ঠিক আছে। স্যার। হুম। আর কেউ? না। ওকে, চলো। তাহলে আজকে আমরা মোটামুটি উম, এই যে ভার্ব, টেন্স এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলছি, এটার যে গোড়ার কথা সেটা আজকে আমরা প্রথমে করব। এটা হচ্ছে যে স্ট্রাকচার অফ আ সেন্টেন্স। স্ট্রাকচার অফ আ সেন্টেন্স, একটা সেন্টেন্সের স্ট্রাকচার। দেখো, যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে
যে কোনো সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার মূলত যেটা ফলো করা হয় সেটা হচ্ছে SVO। SVO মানে কি? সেটা হচ্ছে যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এবার এই জিনিসটাই যখন তুমি মানে এটা হচ্ছে ইংরেজির ক্ষেত্রে বলছি SVO, এটাই যখন তুমি বাংলার ক্ষেত্রে যাবে বা হিন্দির ক্ষেত্রে দেখবে সেটা হচ্ছে SOV হয়। মানে কি? সেখানে অবজেক্ট আগে থাকে, ভার্ব পরে থাকে। ঠিক আছে? তো আমরা ইংরেজির ক্ষেত্রে যখন করছি তখন আমরা যে ফরম্যাট বা যে স্ট্রাকচার একটা সেন্টেন্সের ক্ষেত্রে দেখতে পাই সেটা হচ্ছে SVO, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। ওকে। এবার আমরা জানি যে ইংরেজির ক্ষেত্রে মানে মূলত ৪ ধরনের সেন্টেন্স হয়। ৪ ধরনের সেন্টেন্স কি কি? একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং একটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অপটেটিভও হয়। অপটেটিভটা এখন আর অপটেটিভটা আলাদাভাবে ভাগ করা হয় না, সেটাকে এখন ওই ইম্পারেটিভের মধ্যে ঢুকে নেওয়া হয়। তো অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা আমরা শেষ থেকে শুরু করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? যেটা হচ্ছে একটা লাস্টে নোট অফ এক্সক্লেমেশন থাকে। নোট অফ এক্সক্লেমেশন মানে কি? যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে বিস্ময়বোধক চিহ্ন। অর্থাৎ যেখানে কোনো বিস্ময় প্রকাশ করা হয়, যেখানে কোনো বিস্ময় প্রকাশ করা হয় বা অবাক হওয়া বোঝায়। ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেখানে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ, অনুরোধ ইত্যাদি বোঝানো হয়। তো সেগুলোকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে যেখানে লাস্টে প্রশ্ন থাকে, মানে কোয়েশ্চেন মার্ক থাকে, প্রশ্ন চিহ্ন থাকে এবং প্রশ্ন করা হয়, তো সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর অ্যাসার্টিভ কি? অ্যাসার্টিভ হচ্ছে এই তিনটে বাদে বাকি যা আছে সব হচ্ছে অ্যাসার্টিভ। মানে যে কোনো সাধারণ বাক্য, যে বাক্যের মধ্যে কোনো প্রশ্ন করা হচ্ছে না, যে বাক্যে কোনো আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি করা হচ্ছে না, যে বাক্যের মধ্যে কোনো বিস্ময় প্রকাশ করা হচ্ছে না বা অবাক হওয়া কিছু বলা হচ্ছে না, বা খুব দুঃখসূচক মানে যাই হোক আর কি, মানে কোনো কোনো ইমোশন যেখানে এক্সপ্রেস করা হচ্ছে না। ঠিক আছে? এখানে মেইনলি যেটা কাজ করে সেটা হচ্ছে ইমোশন। কোনো ইমোশন যেখানে কাজ করছে না, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মানে এই যে ফরম্যাট আমরা বলছি যে এই ফরম্যাটে যে লিখতে হয় SVO, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সেইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে হচ্ছে এই SVO টা জড়িত। মানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট পরপর থাকে যেভাবে। এইটাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? ঠিক উল্টে যায়। মানে আগে ভার্ব চলে আসে, তারপর সাবজেক্ট চলে আসে, তারপর অবজেক্ট চলে আসে। ঠিক আছে? আবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটাই উড়ে যায়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটাই উড়ে যায়। শুধু ভি এবং ও, ভার্ব এবং অবজেক্ট থাকে। অবজেক্ট কখনো থাকে, কখনো থাকে না। মানে মোট কথা উম আ মানে আ আমাদের ভার্বটা থাকে। মানে সাবজেক্ট থাকে না। সাবজেক্টটা উড়ে যায়। মানে সাবজেক্টটা ঊর্ধ্ব থাকে। আর এক্সক্লেমেটরির ক্ষেত্রে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সবই থাকে। তার ক্ষেত্রে একটা ওই ইন্টারজেকশন থাকে। সেগুলো এখানে আমরা বলছি না। আমরা যেহেতু স্ট্রাকচার নিয়ে আলোচনা করছি, সেজন্য আমি এখানে আ মানে শুধু এই ৩ টের কথাই বলছি। এক্সপ্লেনেটরির ক্ষেত্রে নরমালি যেরকম এসভিও হয় সেরকম এসভিও হয়। ওই আমরা যখন পরে করব তখন দেখব যে ইন্টারজেকশন কিভাবে এখানে কাজ করে সেটা আমরা পরে দেখব। আপাতত এই ৩ টে জিনিস। অ্যাসার্টিভ হচ্ছে এসভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইন্টারোগেটিভ হচ্ছে ভিএসও, অর্থাৎ ভার্ব সাবজেক্ট অবজেক্ট। ভার্ব আগে চলে আসে, সাবজেক্ট পরে চলে যায়। ৩ নম্বর যেটা সেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ এর ক্ষেত্রে হচ্ছে ভার্ব এবং অবজেক্ট, সাবজেক্ট এখানে থাকে না। সাবজেক্ট এখানে উল্টো থাকে। ঠিক আছে? তো এই ৩ ধরনের হচ্ছে মূলত সেন্টেন্স। এবার এই যে আমরা বারবার বলছি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলো আইডেন্টিফাই টা করা হবে কি করে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এগুলোকে চেনা হবে কি করে? দেখো, আ ধরো একটা সেন্টেন্সের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে যে কাজ করে যে কাজ করে তাকে সাবজেক্ট বলে। ঠিক আছে? যেই কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। ভার্ব হচ্ছে কি? ভার্ব হচ্ছে যে কাজটা, সেই কাজটা হচ্ছে ভার্ব। আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে তুমি কাজটাকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করো তাহলে যেটা পাবে সেটা হচ্ছে অবজেক্ট।
কাকে করতে হবে প্রশ্ন? ভার্বকে প্রশ্ন করতে হবে এবং মাথায় রাখবে যে অবজেক্ট হচ্ছে কিন্তু সবসময়তেই ভার্বের সম্পত্তি। ঠিক আছে? কি বললাম? অবজেক্ট হচ্ছে সবসময়তেই ভার্বের সম্পত্তি। মানে মানে অবজেক্ট যদি কোথাও থাকে, মানে এমন তো সেন্টেন্স হতেই পারে যেখানে অবজেক্ট নেই। আবার এমন সেন্টেন্স হতে পারে যেখানে অবজেক্ট আছে বা একাধিক অবজেক্ট, মানে দুটো অবজেক্ট আছে, এমনও হতে পারে। অবজেক্ট নির্ভর করে সবসময়তেই ভার্বের উপরে। ভার্ব থাকলে তার অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু ভার্ব না থাকলে কিন্তু সেখানে কোনো অবজেক্ট থাকবে না। ঠিক আছে? কেননা ভার্ব ছাড়া অবজেক্ট হয় না। ও হচ্ছে ভার্বের একটা লেজের মতো, কখনো থাকে কখনো থাকে না, কিন্তু থাকলে ভার্বের সাথে থাকবে, অন্য কারোর সাথে থাকবে না। তো এই যে বলছি যে অবজেক্ট কিভাবে পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায় দুটো জিনিস দিয়ে প্রশ্ন করে, একটা কি একটা কাকে। ঠিক আছে? এবং এই প্রশ্নটা কাকে করা হবে? ভার্বকে করা হবে। অর্থাৎ এই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের অবজেক্ট। ঠিক আছে? যেমন ধরো একটা সেন্টেন্স বলছি যে she উম ধরো বলা হলো উম she is cooking she is cooking rice. সে ভাত রান্না করছে। ঠিক আছে? তো দেখো সাবজেক্ট কোনটা? যে কাজ করে সে হচ্ছে সাবজেক্ট। কাজ কে হচ্ছে সে ভাত রান্না করছে। সুতরাং সে হচ্ছে আমাদের সাবজেক্ট। ঠিক আছে? কাজটা কি? কাজটা হচ্ছে রান্না করা। ইজ কুকিং যেটা এটা হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে? কাজ করে, কাজটা যেটা সেটা হচ্ছে ভার্ব। এবার আমরা কি বলেছি যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে তবে অবজেক্ট পাওয়া যাবে। তো ধরো আমি এখানে শি ইজ কুকিং রাইস, সে ভাত রান্না করে, ধরো সে রান্না করে, রান্না করে কি দিয়ে প্রশ্ন করলাম? সে কি রান্না করে? তো উত্তর পেলো হচ্ছে রাইস। ঠিক আছে? কিভাবে পাওয়া গেল? কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেল? সে রান্না করে, কি রান্না করে? না রাইস রান্না করে। সুতরাং রাইসটা হচ্ছে কি? রাইসটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে? বা ধরো বলা হলো যে মাই ব্রাদার গেভ মি আ স্টোরি বুক। ঠিক আছে? মাই ব্রাদার গেভ মি আ স্টোরি বুক। আমার ভাই আমাকে একটা স্টোরি বুক দিল, আমাকে একটা গল্পের বই দিল। দেখো এখানে আমরা সহজেই বুঝতে পারছি যে মাই ব্রাদার হচ্ছে সাবজেক্ট, যেহেতু কাজটা কি করছে? এই যে স্টোরি বুক দেওয়া বা দেওয়ার যে কাজটা, কাউকে কিছু দেওয়ার যে কাজটা, এই কাজটা কি করছে? না মাই ব্রাদার, আমার ভাই। সুতরাং এই মাই ব্রাদার বা আমার ভাই যেটা, এটা হচ্ছে আমার সাবজেক্ট। এবার কাজটা কি? কাজটা হচ্ছে যে গেভ, দিল। সুতরাং দিল যেটা, এটা হচ্ছে আমার ভার্ব। ঠিক আছে? এবার আমি প্রশ্ন করব। কিভাবে প্রশ্ন করব? কি দিয়ে প্রশ্ন করব? কাকে দিয়ে প্রশ্ন করব? কি দিয়ে এবং কাকে দিয়ে প্রশ্ন করব? ধরো প্রথমে যদি আমরা কি দিয়ে প্রশ্ন করি যে আমার ভাই দিল। কি দিল? উত্তর কি পাচ্ছি? একটা গল্পের বই দিল, আ স্টোরি বুক। তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে? এবার ধরো প্রশ্ন করা হলো যে কি দিল দিয়ে তো উত্তর পাওয়া গেল। কাকে দিল? আমার ভাই স্টোরি বুক দিল। কাকে দিল? উত্তর হচ্ছে কি মি, মানে আমাকে। তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট। বুঝা গেল? যে কি দিয়ে, মানে প্রশ্নটা কাকে করে? ভার্ব কে করবে। ওই যে প্রথমেই বোঝানো বললাম যে মানে অবজেক্ট হচ্ছে ভার্বের সম্পত্তি। ঠিক আছে? ও থাকলে ভার্বের সাথেই থাকবে, না থাকলে থাকবে না। থাকলে ভার্বের সাথেই থাকবে, না থাকলে থাকবে না। তো সেই জন্য ভার্বকে প্রশ্ন করে হচ্ছে অবজেক্টটা পাওয়া যায়। এবার এখানে যেটা বললাম যে গেভ কে কি দিয়ে প্রশ্ন করে দেয়, মানে দিয়েছিল। ভাই আমাকে একটা গল্পের বই দিয়েছিল। কি দিয়েছিল? না গল্পের বই। আর এটা কি যদি কাকে দিয়ে প্রশ্ন করি? কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। আমি কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আমার অবজেক্ট। ঠিক আছে? আহ ধরো আরেকটা সেন্টেন্স লিখছি যে আম ধরো বলা হলো দ্য বয় ইজ দ্য বয় ইজ স্টাডিং
দ্য বয় ইজ স্টাডিং ইন দ্য লাইব্রেরি। ঠিক আছে, দেখো এখানে আমরা সাবজেক্ট পাচ্ছি হচ্ছে দ্য বয়, কিন্তু কাজটা কি করছে মানে বলছে ছেলেটা লাইব্রেরিতে পড়ছে, তো পরের কাজটা কি করছে সে করছে, মানে ছেলেটা করছে আর কি। ভার্বটা কি, ভার্বটা হচ্ছে ই স্টাডিং, এটা হচ্ছে আমার ভার্ব। আচ্ছা তোমরা বলো যে এখানে তাহলে অবজেক্টটা কি, এই সেন্টেন্সে অবজেক্ট কোনটা? দ্য বয় ইজ স্টাডিং ইন দ্য লাইব্রেরি, এখানে অবজেক্ট কোনটা বলো? কমেন্টে বলতে হবে না, মাইক অন করে বলো। এনিওয়ান? অবজেক্ট স্যার উজ্জ্ব আছে অবজেক্ট উজ্জ্ব নয়, মানে অবজেক্ট নেই আর কি, নাকি? অবজেক্ট নেই, উজ্জ্ব আছে মানে কি পড়ছে, মানে বই বা লাইব্রেরিতে বই পড়ছে, এই বইটাই হবে অবজেক্ট, উজ্জ্বই আছে বলা যায়। হুম। এখানে হচ্ছে অবজেক্ট নেই, তার কারণ তুমি যদি বলো যে দ্য বয় স্টাডিং, ছেলেটা পড়ছে, পড়াশোনা করছে, পড়াশোনা করছে কি পড়াশোনা করছে, যদি এটাকে আমরা কি দিয়ে প্রশ্ন করি, কি পড়াশোনা করছে, কোনো উত্তর নেই। কাকে পড়াশোনা করছে, কোনো উত্তর নেই। তাহলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি কোনো উত্তর পেলাম না, সুতরাং এই বাক্যে কোনো অবজেক্ট নেই, এই বাক্যে কোনো অবজেক্ট নেই। ঠিক আছে, সুতরাং আমরা বুঝতে পারছি যে বাক্য এমনও হতে পারে যেখানে এই অবজেক্ট একটা আছে, এমনও হতে পারে যেখানে অবজেক্ট দুটো আছে, আবার এমনও হতে পারে যেখানে অবজেক্ট শূন্যটা, মানে একটাও নেই, এমনও হতে পারে। ঠিক আছে, তিন রকম ভাবেই হতে পারে, যে একটা অবজেক্ট, দুটো অবজেক্ট, বা শূন্য অবজেক্ট, মানে একটা অবজেক্ট নেই। Okay? তো এই হলো আমাদের সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কিভাবে আমরা আইডেন্টিফাই করব সেটা। ওকে, এবার এইখানে একটা ছোট্ট কনসেপ্ট আজকে একটুখানি দিয়ে রাখি। আম, সেটা হচ্ছে মানে এটা এটা যে খুব মানে ইম্পর্টেন্ট, মনে রাখতেই হবে এটা তেমনটা নয়। আহ, কখনো কখনো এটা থেকে প্রশ্ন আসে কিছু কিছু পরীক্ষায়, যেমন ধরো বিশেষ করে যে মিউনিসিপাল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয় সেখানে এই এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। এখানে ক্লার্কশিপ আজ পর্যন্ত আসতে দেখা যায়নি, কিন্তু আমি কনসেপ্টটা বলে রাখছি, মানে যাতে করে মানে নাম আর কি একটা সেটা বলে রাখছি, যাতে করে যদি বাই চান্স কখনো প্রশ্ন আসে এই ধরনের বিষয় থেকে সুবিধা হয়। সেটা হচ্ছে কি দিয়ে প্রশ্ন করে যেটা আমরা পাচ্ছি, এটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। এটাকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর কাকে দিয়ে প্রশ্ন করে যেটা পাই সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ঠিক আছে, তাহলে এইখানে কি দিয়ে প্রশ্ন করে যেটা পেয়েছিলাম, যেমন রাইসটা, রাইসটা কি হচ্ছে, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আবার ধরো এইখানে স্টোরি বুক, এটাও কি দিয়ে প্রশ্ন করে পেয়েছিলাম, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আবার এই যে মি, এটা কাকে দিয়ে প্রশ্ন করে পেয়েছিলাম, সুতরাং এটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট, যেহেতু এটাকে আমরা কাকে দিয়ে প্রশ্ন করে পেয়েছি। ঠিক আছে, সুতরাং এইটা একটুখানি মাথায় রাখবে যে কি দিয়ে প্রশ্ন করলে ডিরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করলে হচ্ছে সেটা ইনডিরেক্ট অবজেক্ট। আর তার সঙ্গে এই দুটো টার্ম যখন বললাম, মানে এগুলো যে মনে রাখতেই হবে তার কোনো মানে নেই, জাস্ট একটু জেনে নেওয়ার জন্য, বলে একটা এক্সট্রা ইনফরমেশন, এটা ঠিক আছে? এটা একদম এক্সট্রা ইনফরমেশন। ওকে, যদি আসে তার জন্য। আরেকটা জিনিস যেটা, যে এই যে ভার্ব গুলো, ভার্বকে আমরা দু রকম ভাবে ভাগ করি, একটা হচ্ছে ট্রানজিটিভ, অ্যাকচুয়ালি তিন ভাগে ভাগ করি, এখানে আমি দু রকমের কথা বলছি। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এইটা একেবারেই না মনে রাখলেও চলবে, জাস্ট বলে দেওয়া, মানে এক্সট্রা ইনফরমেশন হিসাবে, যে যদি কখনো কোনো কাজে লেগে যায়। কোনটা কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব মানে হচ্ছে যার অবজেক্ট আছে, যার অবজেক্ট আছে সে হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে যার অবজেক্ট নেই। ঠিক আছে, যেমন ধরো এইখানে, এইখানে এই যে ইজ কুকিং, এই ইজ কুকিং এর অবজেক্ট আছে রাইস, সুতরাং এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। বা ধরো এই যে গেভ, গেভ যে ভার্বটা, এর অবজেক্ট আছে, সুতরাং এটা হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্ব। আবার এই যে ই স্টাডিং, ই স্টাডিং এর তো কোনো অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি না, কোনো অবজেক্ট নেই, সুতরাং এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, এটা আবার বলছি, এই এই জিনিসটা মনে না রাখলেও চলবে, জাস্ট একটু এক্সট্রা ইনফরমেশন হিসাবে দেওয়া, মানে পরবর্তীকালে অন্য পরীক্ষা যারা বসবে তাদের ক্ষেত্রে যদি কাজে আসে তখন।
যে ডিরেক্ট কি দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যায় সেটা ডিরেক্ট অবজেক্ট, কাকে দিয়ে প্রশ্ন করে ইনডিরেক্ট অবজেক্ট, যার অবজেক্ট আছে সেই ট্রান্সিটিভ ভার্ব, যার অবজেক্ট নিচ্ছে ইন্ট্রান্সিটিভ ভার্ব। তো আপাতত আমাদের যেটা মূল শিখলাম আমরা সেটা হচ্ছে এস ভিও আইডেন্টিফাই করা সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কোনটা সাবজেক্ট কোনটা ভার্ব এবং কোনটা অবজেক্ট। এখানে আরো যেগুলো পাচ্ছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফরম্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ফরম্যাট বা স্ট্রাকচার, ইম্পারেটিভ সেন্টেন্সের ফরম্যাট বা স্ট্রাকচার। ঠিক আছে, চলো তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের এই সপ্তাহে তাহলে যেগুলো পড়ার জন্য দেবো সেগুলো তোমরা পেয়ে যাবে। এই সপ্তাহে যদি আর মঙ্গলবার আসতে খুব বেশি সময় নেই, আমি চেষ্টা করবো তার আগে যদি দিয়ে দেওয়া যায়। মানে মোটামুটি এই সপ্তাহের জন্য তার কিছু হচ্ছে না, সামনের সপ্তাহের জন্যই সেটা হবে যেটা দেবো। আহ, সেগুলো আস্তে আস্তে সবাই প্রিপেয়ার করতে থাকো। ঠিক আছে, আর মানে আজকে যেটা হলো এটা নিয়ে কারোর কোনো যদি প্রশ্ন থাকে বলো।